স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের বিশেষ ধারাবাহিক আয়োজন শতভাগ বিদ্যুতের যুগে বাংলাদেশ। স্বাধীনতার 50 বছর কেবলই এক দীর্ঘ যাত্রা নয়, এ এক ইতিহাসের সন্ধিক্ষণ, হিসেব নিকেশের এক গুরুত্বপূর্ণ সময়। বিশেষ করে গত এক দশকেরও বেশি সময়ে বাংলাদেশের যেসব উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, বৈশ্বিক মানদণ্ডে সেসব অর্জন কতটা বলবার মতো, কতটা গৌরবের, তাই আমরা জানার চেষ্টা করব এই বিশেষ ধারাবাহিক আয়োজনে। একসময় দেশে লোডশেডিং তো বটেই, অনেক এলাকায় বিদ্যুৎ কি ধরনের সেবা তাই ঠিকঠাক মতো বুঝে উঠতে পারত না মানুষ। তবে সেই দিন আর নেই। এখন কতদূর এগিয়েছে দেশের বিদ্যুৎ ব্যবস্থা, প্রচলিত বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে নবায়নযোগ্য বিদ্যুৎ, ক্লিন এনার্জি, এমনকি পারমাণবিক প্রযুক্তি, কি নেই এখন বাংলাদেশে। এই সবই এখন গর্ব করে বলবার মতো বিষয়। অনুষ্ঠানের এই পর্বের পুরোটা জুড়ে আমরা বিদ্যুৎ খাতের অগ্রগতি নিয়ে আলাপ করব, শুনব নীতি নির্ধারক থেকে শুরু করে গ্রাহক, বিশেষজ্ঞ এবং ভোক্তাদের কথা। বর্তমান সরকারের আমলে শতভাগ বিদ্যুতের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। আওয়ামী লীগ সরকার 2009 সালে ক্ষমতা গ্রহণ করার পর অগ্রাধিকার ভিত্তিতে বিদ্যুৎ খাতের উন্নয়নের দিকে জোর দেয়, যার সুফল এখন পাচ্ছে সারা দেশের মানুষ। বিদ্যুৎ বিভাগ বলছে সারা দেশের 99.50% বেশি মানুষ বিদ্যুতের সুবিধা ভোগ করছে। দেশে কোনো লোডশেডিং নেই। দেশের প্রত্যন্ত অঞ্চলের কিছু মানুষ এখনো বিদ্যুৎ সুবিধার আওতায় বাইরে রয়েছেন। আগামী 2 থেকে 3 মাসের মধ্যে তারাও বিদ্যুৎ পেয়ে যাবেন। এ লক্ষ্যে কাজ চলমান রয়েছে। মুজিব বর্ষের মধ্যেই দেশের শতভাগ মানুষ বিদ্যুতের সুবিধা ভোগ করবেন। প্রত্যন্ত অঞ্চলের মানুষ যাতে বিদ্যুতের আওতায় আসে, সেজন্য নানা প্রকল্প গ্রহণ করা হয়েছে। 2021 সালের মধ্যে সবার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার জন্য শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আলোর ফেরিওয়ালা প্রকল্পের কাজ পুরোদমে চলছে। পদ্মা নদীর দুর্গম চরের মানুষকে বিদ্যুৎ দেওয়ার জন্য নদীর তলদেশ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। সেখানে 21,000 ঘরে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। সন্দ্বীপের মানুষকে বিদ্যুতায়িত করার জন্য সাগরের তলদেশ দিয়ে 15 কিলোমিটার সাবমেরিন কেবল স্থাপন করে বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। ভোলার বিচ্ছিন্ন 11টি চরের মানুষদের জন্য বিদ্যুতের লাইন স্থাপনের কাজ চলছে। ইতিমধ্যে 6টি চরে 9,000 সংযোগ দেওয়া হয়েছে। এছাড়া দুর্গম পাহাড়ে বিদ্যুতের লাইন স্থাপনের কাজ চলমান রয়েছে। 2021 সালের মধ্যে 24,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করার লক্ষ্য থাকলেও এখন 25,000 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদনে সক্ষম দেশ। বিদ্যুৎ বিভাগ বলছে 2009 সালে দেশের মাত্র 47% মানুষ বিদ্যুতের সুবিধা ভোগ করত। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিদ্যুৎ উৎপাদনে গুরুত্ব দিয়ে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করায় সারা দেশে 99.50% বেশি মানুষ বিদ্যুতের সুবিধা ভোগ করছে। গত 12.5 বছরে 3 কোটি 1 লাখ নতুন সংযোগ দেওয়া হয়েছে। আগস্ট 2021 পর্যন্ত সারা দেশে বিদ্যুতের গ্রাহক সংখ্যা 4 কোটি 9 লাখ। সরকারি বেসরকারি 146টি বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। বর্তমান সরকারের 3 মেয়াদে 119টি বিদ্যুৎ কেন্দ্র নতুন করে নির্মাণ করা হয়েছে। বর্তমানে বিদ্যুৎ কোনো সমস্যা না থাকায় আমরা কারখানায় নিরবিচ্ছিন্নভাবে উৎপন্ন করতে পারছি। আমরা লেখাপড়া করছি খুবই বাড়তিতে, এখন ছেলে মেয়ে বিদ্যুতের লেখাপড়া করছে। বিদ্যুতের নিশ্চয়তা থাকায় এখন প্রত্যেকটা অঞ্চলেও শল্য চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে। বিদ্যুৎ থাকাতে এখন গ্রামে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখা সম্ভব হচ্ছে। আগে রাতে ভয় লাগতো, এখন রাতে পথে বাতিতে নিরাপদ লাগে। দেখছিলাম শতভাগ বিদ্যুতের সাফল্যের পেছনের গল্প আর নানা তথ্য। এমন একটি যুগোপযোগী এবং চ্যালেঞ্জিং বিষয় নিয়ে সরকারের একেবারে কেন্দ্র থেকে যারা কাজ করছেন, চলুন তাদেরই একজনের কাছ থেকে এই বিষয়ে কিছু জানার চেষ্টা করি। আজ এই পর্বে আমাদের সাথে আলাপচারিতায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহি চৌধুরী বীর বিক্রম। স্যার, আপনাকে স্বাগত আমাদের এই আজকের অনুষ্ঠানে। আপনার কাছে জানতে চাইব, বিদ্যুৎ খাতে আমাদের যে অগ্রগতি,
এটা শুরুটা কিভাবে? আজকে তো 50 বছর হচ্ছে বাংলাদেশের বিজয়ের, স্বাধীনতার। একটু পিছনে না ফিরলে কি অর্জন হলো না হলো বোঝা যায় না। আমরা যখন, আমি ছোটখাটোভাবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম 70 সনে, একটা উদাহরণ দিচ্ছি, তখন 70-71 সনে বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল 500 মেগাওয়াট, আর পাকিস্তানে একটা প্রকল্প হচ্ছিল যেটা ছিল 1300 মেগাওয়াট, একটা প্রকল্প, তার বেলা ড্যাম বলে। এটা উদাহরণ দিলাম যে আমরা কিভাবে বৈষম্যের শিকার হয়েছিলাম। তারপর ফাস্ট ফরওয়ার্ড, দেশ স্বাধীন হলো, একটা ধ্বংসস্তূপের উপর বঙ্গবন্ধু দেশটাকে গড়তে চেষ্টা করলেন, তা আতাতের হাতে তাকে সপরিবারে মৃত্যুবরণ করতে হল। তখন কিন্তু আমাদের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ছিল 500 মেগাওয়াট। আজকে 50 বছরে 50 গুণ বেড়েছে। এটা খুব সিম্পল হিসাব, 500 এখন 25,000-এর মতো, তো 50 গুণ বেড়েছে। এবং যে পাকিস্তান আমাদেরকে 500 মেগাওয়াট আটকায় রেখেছিল এবং তারা 1320 মেগাওয়াট একটাতে করতেছিল, আজকে সে পাকিস্তানের চেয়ে আমরা আগে। আমাদের বাংলাদেশের প্রায় 100% লোক বিদ্যুতের আওতায় এসেছে, পাকিস্তানের 75%। যে আমাদের যে স্বাধীনতা যথার্থতা নিয়ে আলাপ আসে, তো অনেক না পাওয়ার দুঃখ থাকে, আরো পাওয়ার ইচ্ছা থাকে, কিন্তু কতখানি পেয়েছি আমরা। এই দেশটা এত কষ্ট করে স্বাধীন হলো, কত মানুষ শহীদ হলো, কত মা বোনের ইজ্জত গেল, তাহলে কি পেলাম, এটা প্রশ্ন আসে। তো একটা সিম্পল বললাম যে 50 বছরে 50। আপনি যদি একটু বিস্তারিত বলেন যে আমরা এই যে 500 মেগাওয়াট থেকে 25,000 মেগাওয়াটের এসে পৌঁছেছি, অলমোস্ট 100% মানুষ বিদ্যুতের সেবা পাচ্ছে। এই জার্নিটা 50 বছরের অনেক দীর্ঘ। আমি শিওর যে এর মধ্যে অনেকখানি চড়াই উতরে পার হতে হয়েছে, অনেক স্ট্রাগল করতে হয়েছে আমাদেরকে। আপনি যদি আমাদেরকে আরেকটু বলেন যে কিভাবে আপনারা এই বড় একটা রাস্তা পার হয়েছেন। এখানে কিছু সময় ছন্দপতন ছিল। বঙ্গবন্ধুকে হত্যা করার পরে কিন্তু প্রায় 15 বছর দেশটা পিছিয়ে যাচ্ছিল। আমাদের সংবিধান কিন্তু একমাত্র সংবিধান আমার জানা মতে যেখানে পল্লী বিদ্যুতায়নের কথা বলা আছে, এটা সরকারের দায়িত্ব। এরা দূরদর্শিতার প্রমাণ, যারা সংবিধান প্রণয়ন করেছিলেন। এটা হয়তো কেউ ভালো করে পড়েনি বা দেখেনি। আমি 1996 সাল থেকে এর সাথে জড়িত, যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমবারের মতো দায়িত্বভার গ্রহণ করেন। এখান থেকে যদি বলি এই যে কিছু মূল মাইল ফলক কি, 1996 সনে বাংলাদেশে কেউ আর্থিক সাহায্য দিত না কোনো বিদ্যুৎ কেন্দ্র করার জন্য, সবাই বন্ধ করে দিয়েছে যে আমাদের দেশে সিস্টেম লস বেশি হয়, এটা না করা পর্যন্ত কারা দিবেন। এখন এটা একটা টোটোলজিক্যাল সিস্টেম লস না হলে বিদ্যুৎ দিবে না, তাহলে মানুষ কি বিদ্যুৎ পাবেন, এই নিয়ে একটা এই ঘটনায় যখন দেশটা, তখন মাননীয় প্রধানমন্ত্রী এই বেসরকারি খাতে বিদ্যুৎ সরবরাহের জন্য একটা নীতিমালা প্রণয়ন করলেন। এবং সেই নীতিমালার মধ্যে আমাদের ওদের কাছে যাওয়া লাগলো না, আমরা বেসরকারি খাতে প্রথম হরিপুর এবং পরে মেঘনাঘাটে প্রায় 1000 মেগাওয়াটের প্রথম দেওয়া হলো। তখন কিন্তু ভারতেও তখন হয়নি, পাকিস্তানে তখন হয়নি, এবং আমরা খুব অল্প দামে পেলাম। এই আমাদের আত্মবিশ্বাসও বাড়লো এবং আমাদের জেনারেশন ক্যাপাসিটি, যে উৎপাদন ক্ষমতা, প্রায় দ্বিগুণ হয়ে গেল এবং বিদেশি বিনিয়োগ আসলো। এই থেকে আমাদের আত্মবিশ্বাস বাড়লো যে আমরা তাহলে বিদেশি বিনিয়োগ যদি আকৃষ্ট করতে পারি, কারণ প্রথম কথা দ্বারা এইসব পাওয়ার প্ল্যান্ট করতে অনেক টাকার দরকার। বিদেশি বিনিয়োগ আসলে যে আমাদের যে বেসরকারি পলিসি, মোদ্দা কথা সংক্ষেপে বলতে গেলে যেটা মাননীয় প্রধানমন্ত্রী অনুমোদন করলেন, যে আপনি এসে বিদ্যুৎ কেন্দ্র করবেন, আপনি খরচ করবেন, আমি বছর বছর আপনার বিদ্যুৎ নিব এবং আপনাকে পে করব। আপনার কি বিনিয়োগ আমার জানার দরকার নেই, আমি দেখব কি দাম আপনি আমার কাছ থেকে চাচ্ছেন, এই দামটা যদি আমার গ্রহণযোগ্য হয় তাহলে আমি বিদ্যুৎ ব্যবহার করে আপনাকে দাম দিব, আপনি সেভাবে আপনার পরিকল্পনা। প্রাইভেট সেক্টর থেকে সরকার তখন যে উৎপাদিত বিদ্যুৎ সেটা কিনে নিচ্ছে। এক্স্যাক্ট উইদাউট এনি ইনভেস্টমেন্ট, উইদাউট এনি আমাদের ইনভেস্ট না, বেসরকারি ইনভেস্টমেন্ট। তাহলে আমাদের যে টাকার যে বিনিয়োগগত অর্থের যে অভাব, সেটা আমরা অ্যাভয়েড করে ফেললাম। সো দিস ওয়াজ এ ব্রিলিয়েন্ট স্ট্রোক বাই প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। এরকম আত্মবিশ্বাস বাড়ার কারণে, কিন্তু তবুও ওনার দূরদর্শিতা ছিল এরকম যে আচ্ছা
এগুলো আসবে, কিন্তু সব জায়গায় বিদ্যুৎ বা নিয়ে যাওয়ার সময় সাপেক্ষ হবে। আমাদেরকে তো শিল্প চালাতে হবে। তখন শিল্পে আমরা স্ট্যান্ড বাই, যেটা এখন বলে ক্যাপটিভ পাওয়ার, শিল্পকে বললাম তোমরা যদি চাও তোমরা নিজেরা পাওয়ার প্ল্যান্ট, ছোটো ছোটো পাওয়ার প্ল্যান্ট করে ব্যবহার করো, দরকার হয় পাশের বিদ্যুৎ কেন্দ্র ফ্যাক্টরিতেও দিতে পারবে। এই দুটো ছিল খুব দৃষ্টান্তমূলক মাইল ফলক। এই দুটোই এবং সম্ভবত কিছু রিস্ক এখানে আছে এই সিদ্ধান্তগুলিতে নেওয়ার ক্ষেত্রে, যেটা আসলে কতটুকু কাজ করবে অথবা কাজ করবে কিনা। এক্স্যাক্ট সেটা ছিল, এবং সেই একটা আত্মবিশ্বাস ছিল। এবং আমাদের ওই যে ডকুমেন্টগুলো লাগে, আমি যে আপনার কাছে চাবো যে আপনি এসে বিনিয়োগ করেন, কতগুলো ডকুমেন্টস লাগে। পাওয়ার পারচেজ এগ্রিমেন্ট আমরা বলি, ফুয়েল পারচেজ এগ্রিমেন্ট, ল্যান্ড লিজ এগ্রিমেন্ট, ইমপ্লিমেন্টেশন এগ্রিমেন্ট। এই ডকুমেন্টসগুলো যদি ব্যাংকেবল হয়, আপনি যা ব্যাংকে বলবেন দেখো বাংলাদেশে আমি বিদ্যুৎ বিক্রি করবো, এই দেখো এই কাগজগুলো, ওই ডকুমেন্টসগুলো যদি ভালো হয়, যেটা আমাদের হয়েছিল। পরে কিন্তু IMF থেকে আমাদের কাছে চাইলো যে তোমরা যে পাইলা এত, আমি মনে যদ্দূর মনে পড়ে পৃথিবীতে লোয়েস্ট ট্যারিফ পেলা যে, তাহলে আমাদের কাগজপত্রগুলো দাও। ইন্ডিয়া তখন আমরা পেয়েছি মনে কর মোটামুটি মোটা দাগে 2.5 সেন্ট, ইন্ডিয়া তখন 6-7 সেন্ট দিচ্ছে, পাকিস্তানে তখন 10 সেন্ট দিচ্ছে। সো এই যে বড় একটা নেগোসিয়েশন এখানে করতে হয়েছে যারা প্রাইভেট সেক্টরে ইনভেস্ট করতে যাচ্ছে, সো এই নেগোসিয়েশনের বেনিফিট বা অথবা লোড অথবা এটার প্রজেক্টেড আউটকাম, এটা কিভাবে চিন্তা করলেন আপনারা? আমরা সবাই মিলে, তখন একটা কালেকটিভ লার্নিং ছিল, কেউ করিনি, একটা অনিশ্চিত, কিন্তু লেখাপড়া করলে সব কিছু বোঝা যায় কম বেশি। আমরা নেগোসিয়েশন সম্বন্ধে শিখলাম, আমাদের সাথে কিছু বিদেশি বিশেষজ্ঞ ছিল যারা আমাদেরকে সাহায্য করতেছিল, ডকুমেন্টগুলো শিওর করা, নেগোশিয়েট করা, যেটা আপনি বললেন কিছু নেগোসিয়েটিভ প্রিন্সিপাল আমরা দাঁড়া করাইলাম। এটা সমতা ভিত্তিক, আমি যেটা বলতাম সমতা ভিত্তিক নেগোসিয়েশন, আমি আপনাকে যেরকম ছাড় দিব আপনি আমাকে অতখানি ছাড় দিবেন। এভাবে কিছু কিছু প্রিন্সিপাল করে আমরা অগ্রসর হয়ে এই প্রাইভেট সেক্টরও খুশি হলো, আমরাও বিদ্যুৎ পেলাম। এই গেল প্রথম ধাপে। এবং সেই সাথে ক্যাপটিভ পাওয়ার, এই কমার্শিয়াল পাওয়ার বিক্রি করা, ওই সাথেই আস্তে আস্তে শুরু হয়েছিল। তখন পরে আরও বড় আকারে হলো। বাংলাদেশে নবায়নযোগ্য শক্তি বা জ্বালানির ব্যবহার ও এর উন্নয়ন নিশ্চিত করার জন্য 2008 সালের 18 ডিসেম্বর থেকে নবায়নযোগ্য জ্বালানি নীতি কার্যকর হয়। নবায়নযোগ্য উৎস থেকে 2030 সালের মধ্যে 4100 মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদনের উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে বাংলাদেশ। গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ উল্লেখযোগ্য হারে কমানোর লক্ষ্যেই মূলত এই উদ্যোগ হাতে নেওয়া হয়েছে। এই উৎপাদনের অর্ধেক অর্থাৎ 2277 মেগাওয়াট আসবে সৌরশক্তি থেকে। পানি ও বায়ুর ব্যবহার করে উৎপাদন হবে যথাক্রমে 1000 ও 597 মেগাওয়াট বিদ্যুৎ। বাসাবাড়িতে সৌর বিদ্যুৎ ব্যবহারে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। দেশের মোট জনসংখ্যার 8% মানুষ বাসাবাড়িতে সৌর বিদ্যুৎ ব্যবহার করায় বৈশ্বিক নবায়নযোগ্য জ্বালানি নিয়ে গ্লোবাল স্ট্যাটাস রিপোর্টে বাংলাদেশ মঙ্গোলিয়ার সঙ্গে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে আছে। আর মোট জনসংখ্যার 11% মানুষ বাসাবাড়িতে সৌর বিদ্যুৎ বা সোলার হোম সিস্টেম ব্যবহার করে নেপাল এ তালিকায় প্রথম। 2020 সালের বৈশ্বিক নবায়নযোগ্য জ্বালানি নিয়ে GSR প্রকাশ করেছে RENA 21। বাংলাদেশ পৃথিবীর অন্যতম সোলার হোম সিস্টেমের জন্য বিশেষ ক্যাটাগরিতে স্থান পেয়েছে। বাসাবাড়িতে সৌর বিদ্যুৎ ব্যবহারে শীর্ষ 6টি দেশকে তালিকায় আনা হয়েছে। এখানে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশে সেচের কাজেও সৌর বিদ্যুৎ ব্যবহৃত হচ্ছে। দেশটির 1500 সেচ পাম্প সৌর বিদ্যুতের মাধ্যমে চালু রয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। পাবনায় সরকারি কোম্পানি নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি, ফেনীতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বড় ধরনের সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ করছে। এভাবে সরকারি ব্যবস্থাপনায় আগামী 2 বছরের মধ্যে 3000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হবে। সৌর বিদ্যুতের সঙ্গে কৃষি ও খামার কিভাবে করা যায় তা ভাবা হচ্ছে। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে 2013 থেকে 2018 সাল পর্যন্ত প্রতি বছর পৃথিবীতে বিদ্যুৎ ব্যবহারকারী গড়ে বেড়েছে 1.4%, আর বাংলাদেশ এ হার বৃদ্ধিতে পৃথিবীতে অন্যতম।
2010 সালে বাংলাদেশে 47% মানুষ বিদ্যুতের আওতায় ছিল, যা 2019 সালে এসে দাঁড়িয়েছে 95%। বাংলাদেশ 2021 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে 3000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে কাজ করছে। বিদ্যুৎ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ক্যাপটিভ ও নবায়নযোগ্য জ্বালানি সহ বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 25,235 মেগাওয়াট, যেখানে 2009 সালে এই সক্ষমতা ছিল 4,942 মেগাওয়াট। প্রিয় দর্শক, নবায়নযোগ্য বিদ্যুতের ব্যবহার এখন আর শৌখিনতা নয়, বরং যুগের দাবি, প্রয়োজন। আর এই খাতে নীরবে যে সাফল্য অর্জিত হয়েছে, আমাদের তারই একটি চিত্র দেখলাম কিছুক্ষণ আগের প্রতিবেদনটাতে। অর্জিত এই সাফল্যকে কিভাবে দেখছেন বিশেষজ্ঞরা, চলুন তা একটু জানার চেষ্টা করি। এই নিয়ে আমাদের সাথে কথা বলছেন জ্বালানি বিশেষজ্ঞ ও অধ্যাপক তামিম। অধ্যাপক তামিম, এই যে বিদ্যুৎ খাতে মূলত উৎপাদনের ঘাটতি মোকাবেলায় আমাদের অর্জন নিয়ে কথা বলছি, এমনকি নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনেও অগ্রসর হয়েছি। দ্রুততম সময়ে উৎপাদন ঘাটতির প্রচেষ্টা, এই সাফল্যকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? আমরা দেখেছি যে 2004-5 সালের দিকে এবং তার আগে থেকে অ্যাকচুয়ালি 1995 সালে আমরা শেষ কাগজে কলমে দেখি যে লোডশেডিং ছাড়া ছিল বাংলাদেশ। তার পরবর্তীতে মোটামুটি আমাদের কম বেশি লোডশেডিং হয়েছে। 4-5-6 সালের দিকে ঘোরতর এবং ভয়াবহ লোডশেডিং দেখা গিয়েছিল। তার পরবর্তী থেকে তত্ত্বাবধায়ক সরকার এসে যখন রেন্টাল পাওয়ার করে চালু করে, তখনও দেখা যাচ্ছে যে অনেক লোডশেডিং ছিল। 2009 সাল থেকে যখন আওয়ামী লীগ সরকার আসে, তারপর থেকে মোটামুটি 2012-র মধ্যে তারা দেশকে এই ভয়াবহ যে লোডশেডিং ছিল, আমাদের ঘন্টার পর ঘন্টা লোডশেডিং ছিল, সেখান থেকে মুক্ত করে দেশকে। এবং পরবর্তীতে এটার যে অর্থনৈতিক উন্নয়নের যে জ্বালানি এবং বিদ্যুতের সরবরাহ, সেটা নিশ্চিত করে, যার প্রেক্ষিতে আমরা দেখেছি যে গত 5-6 বছরে আমাদের উন্নয়নের যে গতিধারা, সেটা খুবই উঁচু পর্যায়ে, এবং সেখানে আমরা দেখেছি জিডিপি গ্রোথ 8%-এর উপরে পর্যন্ত চলে গেছে। গড়ে প্রায় 7-এর কাছাকাছি আমাদের জিডিপি গ্রোথ হয়েছে। এই গ্রোথটা বিদ্যুৎ এবং জ্বালানি সরবরাহ ছাড়া সম্ভব ছিল না। সুতরাং এটি হচ্ছে, আমি মনে করি, বর্তমান সরকারের একটা বড় ধরনের সাফল্য। দেশকে সম্পূর্ণ বিদ্যুৎ, যে গ্রিড বিদ্যুৎ যেটা আছে, তার আওতাভুক্ত নিয়ে আসা হয়েছে। 99% দেশ এখন বিদ্যুতের আওতাভুক্ত। এটিও একটি বিদ্যুৎ ক্ষেত্রে বর্তমান সরকারের একটি বড় সাফল্য। সামনে আমরা বিদ্যুতের যে কোয়ালিটি, সেই কোয়ালিটি নিয়ে আমরা অভিযোগ শুনি, এবং ডিস্ট্রিবিউশন এবং ট্রান্সমিশনের সীমাবদ্ধতার কারণে কিছু কিছু জায়গায় এখনো লোডশেডিং হয়, যদিও উৎপাদনের ঘাটতি নেই বলা হচ্ছে। তো সেই কারণে এখন সামনের যে বড় চ্যালেঞ্জটা আসছে, সেটা হচ্ছে যে কোয়ালিটি বিদ্যুৎ সরবরাহ করা, যাতে এবং বিতরণ এবং সঞ্চালনে আরো উন্নয়ন আনা, যাতে আমাদের কোনো ধরনের লোডশেডিং আর না করতে হয়, এবং উন্নত মানের বিদ্যুৎ আমাদের গ্রাহকরা পেতে পারে। বিদ্যুৎ খাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিন্তু বিদ্যুৎ কেন্দ্র নয়। কেন্দ্র তৈরি করাটা বা বিদ্যুৎ জেনারেশন তৈরি করাটা তুলনামূলকভাবে সহজ। আমরা এই সাম্প্রতিক কালে জ্বালানির যে মূল্য দেখেছি, এবং আমরা যেহেতু জ্বালানি আমদানি নির্ভর হয়ে উঠছি দিনে দিনে, এই প্রাথমিক জ্বালানি সরবরাহ করাটাই হবে বিদ্যুৎ খাতের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অবশ্যই একই সাথে আমাদের সিস্টেমের উন্নয়ন করতে হবে, আধুনিক গ্রিড সিস্টেম আনতে হবে, কারণ আমরা নিউক্লিয়ার পাওয়ার আনছি। আমরা ভবিষ্যতে ভারত থেকে আরো বিদ্যুৎ আনবো, এবং আমাদের বিভিন্ন জায়গায় কয়লা ভিত্তিক বেশ কিছু বড় বড় বিদ্যুৎ কেন্দ্র আমাদের উৎপাদনে চলে আসবে আগামী 2-1 বছরের মধ্যে। এইসব চিন্তা করলে আমি মনে করি যে আমাদের যে গ্রিড যে ব্যবস্থাটা আছে,
সেটা এখনো সনাতনী পদ্ধতির গ্রিড ব্যবস্থা আছে। আমাদের স্মার্ট গ্রিডের দিকে এগিয়ে যেতে হবে, যেখানে অনেক ইনভেস্টমেন্টের দরকার আছে, যেখানে অনেক এক্সপার্টিজের দরকার আছে। সুতরাং মানব সম্পদ উন্নয়ন, ইনভেস্টমেন্ট আনা, স্মার্ট গ্রিড স্থাপন করা, এইসব সামনের চ্যালেঞ্জ। তবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রাথমিক জ্বালানি মোটামুটি অ্যাফোর্ডেবল, অর্থাৎ আমরা যেন ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এইরকম বিদ্যুৎ উৎপাদন করতে পারি, সেই রকমের প্রাথমিক জ্বালানি সরবরাহ করাটা হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রিয় দর্শক, বিদ্যুৎই যেখানে ছিল সোনার হরিণ, সেখানে পরমাণু বিদ্যুৎ কেন্দ্র নিয়ে ভাবনাকে বিলাসিতাই মনে করা হতো একসময়। যদিও বর্তমান বাস্তবতা হলো পাবনা জেলার রূপপুরে একটি পারমাণবিক চুল্লি স্থাপন করা হয়েছে। একটি রিঅ্যাক্টরে পরমাণু জ্বালানি পুড়িয়ে মূল শক্তি উৎপাদন হবে এবং 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। চলুন, কেমন হতে যাচ্ছে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, সেই চিত্রটি একবার দেখে আসা যাক। বাংলাদেশে পাবনার রূপপুরে নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বা চুল্লি অক্টোবর মাসে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাজ সম্পন্ন হলে রূপপুর কেন্দ্রে 2টি ইউনিটে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবার কথা রয়েছে। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালুর বা কমিশনিং প্রক্রিয়ায় এই চুল্লি স্থাপন সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচনা করা হয়। পরমাণু বিজ্ঞানীরা রিঅ্যাক্টর প্রেসার ভেসেলকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের হার্ট বা হৃৎপিণ্ড বলে থাকেন। রূপপুরের এই পারমাণবিক চুল্লি নির্মিত হয়েছে রাশিয়ায়। VVR-1200 মডেলের এই রিঅ্যাক্টরে পরমাণু জ্বালানি পুড়িয়ে মূল শক্তি উৎপাদন হবে এবং 1200 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। পরিকল্পনা অনুযায়ী রূপপুরের প্রথম ইউনিট 2023 সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু করতে পারবে বলে ধারণা দিচ্ছে কর্তৃপক্ষ। রূপপুর কেন্দ্রে 2টি ইউনিটে 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে। এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে প্রাথমিকভাবে 1,13,000 কোটি টাকারও বেশি খরচ ধরা হয়েছে। বাংলাদেশে একক প্রকল্প হিসেবে এটি সবচেয়ে বড় কোনো অবকাঠামো প্রকল্প। মহামারীর মধ্যেও এ প্রকল্প বাস্তবায়নে 25,000 শ্রমিক দিনরাত সেখানে কাজ করছেন। বিদ্যুৎ কেন্দ্র তৈরিতে সহযোগিতা দিচ্ছে রাশিয়ার আণবিক শক্তি কর্পোরেশন রোসাটম। তারাই প্রয়োজনীয় জ্বালানি সরবরাহ করবে এবং ইউরেনিয়াম জ্বালানি ব্যবহারের পর বর্জ্য ফেরত নিয়ে যাবে। পরিকল্পনা অনুযায়ী রূপপুরের প্রথম ইউনিট 2023 সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদন শুরু করতে পারবে বলে ধারণা দিচ্ছে কর্তৃপক্ষ। অসামান্য একটি উদ্যোগ রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রকল্প পরিচালক ডক্টর শওকত আকবর আমাদের সাথে কথা বলেছেন। ডক্টর শওকত আকবর, পৃথিবীর অনেক দেশেই যেখানে পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প নেই, সেখানে এমন একটি জটিল বৃহৎ প্রকল্প বাংলাদেশে হতে যাচ্ছে, এটা গর্বের কথা। কিভাবে এমন একটি বড় প্রকল্প আপনারা সম্পন্ন করতে যাচ্ছেন, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। দেশের সার্বিক উন্নয়নের লক্ষ্যে এই বিদ্যুৎ একটি অপরিহার্য ইনপুট। দেশের প্রাথমিক জ্বালানির স্বল্পতার কথাটা বিবেচনা করে সাশ্রয়ী উপায়ে নিরবচ্ছিন্নভাবে দেশের সকল স্তরে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সরকার একটি উপযুক্ত এনার্জি মিক্স প্রণয়নের লক্ষ্যে কাজ করছে। বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2009 সালে আমাদের এই কাঙ্ক্ষিত উন্নয়নের যে লক্ষ্যমাত্রা প্রণয়ন করা হয়েছে তাহা বাস্তবায়নের লক্ষ্যে একটি যুগ উপযোগী এনার্জি সিস্টেম মাস্টার প্ল্যান করা হয়েছে এবং সেই মাস্টার প্ল্যানে বিদ্যুৎ উৎপাদনে যে কতগুলো জ্বালানি খাতকে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে নিউক্লিয়ার এনার্জি অন্যতম। এবং আমাদের এই দেশে বিদ্যুৎ উৎপাদনে এই পারমাণবিক জ্বালানি বা পারমাণবিক প্রযুক্তির ব্যবহারের বিষয়টি বিগত শতাব্দীর 60-এর দশকেই বিবেচনা করা হয়েছিল। পরবর্তী সময়ে এই প্রকল্পটি বাস্তবায়নে দেশ স্বাধীন হওয়ার পরে বঙ্গবন্ধু সর্বপ্রথম কার্যকরী
পদক্ষেপ গ্রহণ করেন এবং স্বাধীনতার পূর্বে বঙ্গবন্ধু এই প্রকল্পটি যেন এই দেশে হয়, এই রূপপুর পণ্যবিদ্যুৎ প্রকল্প যদি বাস্তবায়িত হয়, বঙ্গবন্ধু স্বাধীনতার পূর্বেও একাধিকবার জনসভায় এই জোর তাগিদ দিয়েছিলেন। পরবর্তী সময়ে মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা 1997-2001 সময়কালে একটি প্রিপারেটরি প্রজেক্ট গ্রহণ করেন রূপপুর প্রকল্প বাস্তবায়নের জন্য। সেটিও বেসিক কিছু ইনফ্রাস্ট্রাকচার, বিশেষ করে জনবল তৈরির কাজে সে প্রকল্প বাস্তবায়িত হয়। পরবর্তী সময় 2009 সালে এসে এই প্রকল্পটি যাতে বাস্তবায়ন করা হয়, মূল উদ্দেশ্য হচ্ছে একটি বেজ লোড পাওয়ার প্ল্যান্ট তৈরি করা, পরিবেশ বিদ্যুৎ বান্ধব উপায়ে বিদ্যুৎ সরবরাহ করা এবং দেশকে একটি বিজ্ঞান ভিত্তিক সমাজ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এই পারমাণবিক প্রযুক্তির এই দেশে আমাদের এই ব্যবহার এবং প্রয়োগের বিষয়ে নজর দেওয়া হয়। এবং আজকে আপনি জানেন যে এই মাননীয় প্রধানমন্ত্রী এই প্রকল্পটির জন্য উনি 4 বার 3 বার সশরীরে প্রকল্প এলাকা সফর করেন এবং সর্বশেষ 20 অক্টোবর 2021 সালে আমাদের রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের প্রথম রিয়েক্টর ইউনিটের প্রেসার ভেসেল স্থাপন অনুষ্ঠান উনি ভার্চুয়ালি যুক্ত হন। অর্থাৎ এই পারমাণবিক প্রকল্পটি আত্মস্থকরণের মধ্য দিয়ে আমাদের দেশে আমরা 2400 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনে সক্ষম হব এবং 2023 সালের প্রথম ভাগে আমরা আমাদের মূল কনস্ট্রাকশন কাজ এবং শেষ দিকে আমরা কমিশনিং কাজ শুরু করবো প্রথম ইউনিটের এবং 24 সালের দ্বিতীয় ইউনিটের। অর্থাৎ আমরা 24 সালের মধ্যেই আমাদের জাতীয় গ্রিডে 2400 মেগাওয়াট নিউক্লিয়ার আমরা সংযুক্ত করব। এবং আপনি জানেন যে এই নিউক্লিয়ার প্রযুক্তি আত্মস্থকরণের মধ্য দিয়ে যেহেতু তার প্ল্যান ফ্যাক্টর অনেক বেশি, যেহেতু তার আয়ুষ্কাল অনেক বেশি, সুতরাং এই বিদ্যুৎ কেন্দ্রটি পরিবেশ বান্ধব উপায়ে এবং এই দীর্ঘ মেয়াদে স্বল্প সাশ্রয়ী উপায়ে বিদ্যুৎ উৎপাদন সক্ষম হবে। এবং সরকার এই জ্বালানি খাতকে সুদৃঢ় করার জন্য এবং আমাদের যাতে পরিবেশ বান্ধব উপায়ে বিদ্যুৎ উৎপাদন করতে পারি, যাতে ক্লাইমেট চেঞ্জ মিটিগেশন অপশন হিসাবে এই বিদ্যুৎ খাতকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে এই অপশনটি বিবেচনা করা হয়েছে। স্যার, আমরা জানি যে এখানে এই সোলার এনার্জি অথবা এমনি যে এনার্জিগুলি ব্যবহার করে এটাতে বাংলাদেশের স্থান 5ম সারা বিশ্বে। আমরা অলরেডি একটা ধাপ এগিয়ে আছি। আপনার কাছে কি মনে হয় যে আমরা এই পারমাণবিক বিদ্যুৎ ব্যবস্থাপনার মধ্যে দিয়ে যদি যাই এবং এটা যদি রেগুলারাইজ করা হয় আমাদের লাইফস্টাইলের সাথে, তাহলে কি আমরা আরেকটা ধাপ এগিয়ে যাব? এইটা পৃথিবীতে সবসময় এটা বলে ফুয়েল মিক্স রাখা, কোনো একটা জিনিসের উপর নির্ভরশীল না হওয়া। তো পারমাণবিক যেটা আমরা আমাদের অভিজ্ঞতা হয়ে যাচ্ছে ইনশাল্লাহ, আমরা একটা বড় পাওয়ার প্ল্যান্ট আমাদের হাজার হাজার ছেলেমেয়েরা লেখাপড়া করতেছে, রাশিয়াতে শিখতেছে। আমরা আশা করব যে তারা এসে 1-2 বছর 5 বছরের মধ্যে তারা এটা চালাবে। তো একটা শিক্ষার বিস্তৃতি হবে, প্রযুক্তির বিস্তৃতি হবে। সেই উপরে ভিত্তি করে মাননীয় প্রধানমন্ত্রী এখনই বলেছেন যে আমরা দক্ষিণ দিকে একটা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করব। হয়তো ছোট ছোট বিদ্যুৎ কেন্দ্র যেটা এখন বাজারে আসছে সেগুলো হয়তো হয়ে যাবে। সেই সাথে পৃথিবীতে আমাদের বাংলাদেশ তো ছোট জায়গা, এখানে আপনি সোলার এনার্জি করবেন কোথেকে? জায়গা নাই। তবুও আপনি মাননীয় প্রধানমন্ত্রী দূরদর্শিতা আবার বলতেছি, উনি 2008-এ যখন আসলেন তখন কিন্তু আবার রিভাইভ করলেন যে সেই সোলার সিস্টেমকে বাড়াও তোলা। তারপরে আমাদের একটা ইডকল বলে একটা সংস্থা আছে, তার মাধ্যমে এখন প্রায় 50 লক্ষর মতো বাড়িতে এই সোলার হোম সিস্টেম। এটা হলো যারা গ্রামে থাকে তারা জানে, বাড়ির ছাদের উপর একটা প্যানেল লাগানো, ব্যাটারি আছে, কিছু চালানো, এটা দৈনন্দিন কাজ চলে যায়। এইটা দিয়ে আবার যারা দূরে আছে তাদেরকে, আর যারা গ্রিড বলি আমরা এখানে যারা হচ্ছে, যারা সমন্বয় করে, যেটা প্ল্যান হলো যে আস্তে আস্তে সবাইকে যদি গ্রিডের মধ্যে নিয়ে আসি, খুব দূর দূরান্তে যার ছাড়া, তাহলে সবাই আমরা এক সিস্টেমের মধ্যে আসলাম। ওই সেখানে আবার লাগবে যে ভবিষ্যৎ যেটা পৃথিবীতে সবাই চিন্তা যে পরিবেশ দূষণ, এটা আপনাদের বলে রাখি, আর দূষণ কিন্তু আমরা করিনি, এগুলো পশ্চিমা বিশ্ব দূষণ করেছে। তারা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। তারপরেও স্যার আমরা মানে কয়লার বিদ্যুৎ কেন্দ্র করতে যাচ্ছি বা এই ধরনের কিছু স্টেপস আছে, আপনি কি আমাদের বলবেন যে এটা আসলে কতটুকু বাংলাদেশের জন্য সাপোর্টিভ অথবা হার্মফুল হচ্ছে?
একটা হলো আমি বলতেছিলাম যে দূষণ আমরা করিনি। আমাদের সারা বাংলাদেশে সব যদি বন্ধ করে দিই তা সমুদ্রে এক বাটি জলের মতো হবে, যেটা হয়েছে। 200 বছর ধরে ওয়েস্টার্ন কান্ট্রি দূষণ করেছে। আমাদের তো ছোট্ট 25,000 মেগাওয়াট, এখন আমেরিকার মতো জায়গায় 1 লক্ষ মেগাওয়াট কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্ট, জার্মানির মতো জায়গায় 40,000 মেগাওয়াট এখনও চলতেছে স্টিল কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্ট, এখনও চলতেছে। এখন তারা COP26 গেছে, কি বলছে না বলছে এটা অন্য সময় আলোচনা করে দিতে পারে, কিন্তু আমরা তো তাদের অনুসরণ করব না। আমরা ভালো একটা, আমরা পৃথিবীর সামনে আমরা একটা মডেল অলরেডি আল্লাহর মেহরবানিতে হয়েছি, আমরাও হতে চাই। সুতরাং আমরা কয়লা যখন যাচ্ছি, আমরা কয়লা কিছু কিছু হচ্ছে, নতুন প্রযুক্তি আসতেছে যেটাকে বলে কার্বন ক্যাপচার অ্যান্ড স্টোরেজ। কয়লা যে কার্বন নিষ্গমন হয় সেটাকে যদি আমি ক্যাপচার করে স্টোর করে তাহলে কিন্তু এটা আবার ক্লিন ফুয়েল হয়ে গেল। আচ্ছা, কিন্তু সেই প্রযুক্তি এখনো সম্ভাবনার ব্যাপার, এটা হয়েছে পৃথিবীতে। এটা কি বাংলাদেশে ব্যবহার করার কোনো সম্ভাবনা আছে? আমরা চিন্তা করতেছি, আমরা যোগাযোগ আছে। তারপর আরেকটা হলো যে আপনি ফসিল ফুয়েল দিয়ে, কয়লা হোক, আপনার গ্যাস হোক, তেল হোক, এটা দিয়ে আপনি হাইড্রোজেন তৈরি করতে পারেন। হাইড্রোজেন যদি তৈরি হয় তখন আপনি এগুলার ফুয়েল, হাইড্রোজেনকে ফুয়েল হিসেবে ব্যবহার করবেন, সেটা আবার ক্লিন। তো এটাকে বলে ব্লু, কারণ শুরুতে যেহেতু ফসিল ফুয়েল ছিল অত ক্লিন না অ্যাজ লেটস সে গ্রিন এনার্জি, নট অ্যাজ ক্লিন অ্যাজ নিউক্লিয়ার এনার্জি, কিন্তু এটা অনেক লো কার্বন এমিশন। আমাদের এই সবগুলোর দিকে দৃষ্টি রেখে কিন্তু আমাদের বর্তমান অগ্রযাত্রা হচ্ছে। তবে আপনাদের এটা তো সারা দেশের লোক জানে। যেমন অনেকে বলতো যে বিদ্যুতের ব্যাপারে আপনারা কমিউনিকেশন করেন, একটা স্ট্র্যাটেজি করেন, যারা ব্যবসায়িক তত্ত্ববাদ, এটা আমরা বলতাম দেখেন ভাই, মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছালে সে জানবেই, এটা তাকে যে বুঝাইতে হবে না। এখন যেমন সব বাড়িতে বিদ্যুৎ যাচ্ছে, এখন জানি আমরা তাদের অসুবিধা কি, মাঝে মাঝে বিদ্যুৎ চলে যায়, সেটারও আমরা কারণ জানি যে আমাদের লাইনগুলো আরও বিস্তৃত করতে হবে, গ্রিড লাইন এক্সপানশন করা লাগবে, ডিস্ট্রিবিউশন লাইন করা লাগবে, কিছু কিছু অবকাঠামো তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে আমাদের সিস্টেম লসটা কি আগে থেকে অনেক কমে গেছে। জানলাম তো অনেক কিছুই, তবে বিদ্যুতের ব্যবহার আর তার উৎপাদনে গবেষণা কিন্তু থেমে নেই। চলুন তারই একটি চিত্র দেখে আসা যাক। বিদ্যুতের ব্যবহার ভবিষ্যতে কেমন হতে যাচ্ছে বিশ্বে, তা জানতে এখন আর গুগলে খোঁজ নিতে হয় না। প্রতিনিয়তই দেশে বিদেশে নানা খবরের জন্ম দিচ্ছে এ সংক্রান্ত বিভিন্ন উদ্যোগ আর উদ্ভাবন। যেমন কার্বন নির্গমন কমাতে যানবাহনের জ্বালানি হিসেবে বিদ্যুৎ ও হাইড্রোজেনের মতো বিকল্প উৎসের ব্যবহার আরও বাড়ছে, কিন্তু প্রচলিত কম্বাসন ইঞ্জিন পুরোপুরি বাতিল করা কঠিন। বিজ্ঞানীরা সেই ইঞ্জিনকেও দূষণহীন করার চেষ্টা করছেন। ইঞ্জিনিয়ার মার্টিন হিয়ার্টেল একটি যান চালিয়ে দেখছেন। এই যানের কার্বন নির্গমনের মাত্রা কার্যত শূন্য, যা এমনকি যে কোনো ইলেকট্রিক গাড়ির তুলনায়ও ভালো। এদিকে গোটা বিশ্বে ইলেকট্রিক গাড়ির ব্যবহার বেড়েই চলেছে। আপাতত এশিয়ার কয়েকটি দেশ এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করলেও ইউরোপ দ্রুত গবেষণা ও সরকারি পৃষ্ঠপোষকতা সম্বল করে নেতৃস্থানীয় ভূমিকা নিতে চায়। বাংলাদেশে অনেকদিন ধরেই ঝুলেছিল ইলেকট্রিক গাড়িকে বৈধতা দেওয়ার উদ্যোগ। বাংলাদেশে বিদ্যমান আইনে বৈধ নয় ব্যাটারির চার্জে চলা গাড়ি। আইনে কিছু না থাকায় ইলেকট্রিক গাড়িকে নিবন্ধন দেয় না বিআরটিএ। এবার ইলেকট্রিক কার হিসেবে পরিচিত বিদ্যুৎ চালিত মোটরসাইকেল, প্রাইভেট কার, বাস, ট্রাক সহ ভারী যানবাহনকে বৈধতা দিতে যাচ্ছে সরকার। অবশ্য নতুন আমদানি করা ইলেকট্রিক কার নিবন্ধনের সুযোগ পাবে, তবে পুরনো গাড়ি আমদানি করা যাবে না। লিথিয়াম আয়ন বা তার চেয়ে উচ্চতর দক্ষতা সম্পন্ন ব্যাটারি ব্যবহার করতে হবে বিদ্যুৎ চালিত গাড়িতে। 2025 সাল পর্যন্ত প্রচলিত অ্যাসিড ব্যাটারি ব্যবহার করা হবে। বাংলাদেশ 25তম দেশ যারা পরিবেশ বান্ধব জ্বালানি হিসেবে সমাদৃত হাইড্রোজেন ফুয়েল দিয়ে গাড়ি চালানোর উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে গবেষণা ও উন্নয়নের জন্য BCSIR জাপান থেকে হাইড্রোজেন চালিত টয়োটা মিরাই গাড়ি কিনে এনেছে। 1 কেজি হাইড্রোফুয়েলে সর্বোচ্চ 131 কিলোমিটার পর্যন্ত গাড়ি চলবে। এর বিপরীতে অকটেনে 1 লিটারে যাবে 10 থেকে 12 কিলোমিটার। BCSIR এর প্রকল্প ল্যাবে যে প্ল্যান্ট বসানো হয়েছে তা একবার রান করলে 0.87 কেজি হাইড্রোজেন ফুয়েল তৈরি হয়। এখানে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হচ্ছে দৈনন্দিন বর্জ্য আর
উড চিপস, পানি থেকেও হাইড্রোফুয়েল উৎপাদনের গবেষণা চলছে। প্রিয় দর্শক, দেশে বিদ্যুতের সাফল্যের যে কথা বলা হচ্ছে তা অসম্পূর্ণই থেকে যাবে যদি আমরা বৃহৎ গ্রামীণ জনগোষ্ঠীকে বাদ রেখে কথা বলি। আর এই বিশাল জনপদে বিদ্যুতায়নের কাজটি যারা করে থাকেন, আমরা এখন তাদের মুখ থেকে শুনব তাদেরই সাফল্যের কথা বলছি বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মঈনুদ্দিন এর সাথে। মেজর জেনারেল মঈনুদ্দিন, কি পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন আপনারা, আর আপনাদের অর্জনের মূল মন্ত্রটা কি? আজকে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতায় যেসব গ্রাহকগুলো আছে তারা শতভাগ মানুষই বিদ্যুৎ সুবিধার আওতায় আসছে। অতএব শতভাগ বিদ্যুতায়নের এই কথাটুকু উঠলে আমরা খুবই আনন্দিত হই, কেননা আমাদের এটা একটা ঐতিহাসিক ঘোষণা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এসেছিল, যিনি বলেছিলেন যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে হবে। তারই ধারাবাহিকতায় আমরা শতভাগ বিদ্যুতায়ন করলাম। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড, সংক্ষেপে আরইবি বলে, এই সংস্থা সহ 6টা সংস্থা বাংলাদেশে বিদ্যুৎ বিতরণের জন্য নিয়োজিত আছে। আরইবি বাংলাদেশে প্রায় 80% মানুষকে বিদ্যুৎ সংযোগ দিয়ে আসছে। এই মানুষগুলো আপনার প্রত্যন্ত অঞ্চলের হাওর বাওর চরাঞ্চলে অবস্থিত। বর্তমানে বাংলাদেশে 4,12,00,000 মানুষ বিদ্যুৎ সুবিধার আওতায় আসছে। তোর মধ্যে আরইবির 3,25,00,000 রয়েছে। এই মানুষগুলো আপনার 80% মানুষকে বিদ্যুৎ দেওয়ার জন্য আমাদেরকে প্রায় 5.25 লক্ষ কিলোমিটার লাইন নির্মাণ করতে হয়েছে এবং 1200 উপকেন্দ্র নির্মাণ করে এদেরকে বিদ্যুৎ সংযোগ আমাদেরকে দিতে হয়েছে। এটা এক অভূতপূর্ব সাফল্য, যেটা আমাদের জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2009 সালে ক্ষমতা গ্রহণের পর মাত্র 12 বছরে সম্ভব হয়েছে। এটা কেবলমাত্র বাংলাদেশ বা এই আপনার এই ভারত উপমহাদেশ নয়, সারা বিশ্ব এক বিরল ঘটনা, অল্প সময়ের মধ্যে সকল মানুষকে বিদ্যুৎ সুবিধার আওতায় আসা। 2009 সালের পূর্বে যেখানে 30 বছরে এই সংস্থা কেবলমাত্র 74 লক্ষ মানুষকে বিদ্যুৎ দিতে পেরেছিল, সেখানে বিগত 12 বছরে জননেত্রী শেখ হাসিনার সরকার 2,51,00,000 মানুষকে অল্প সময়ে সংযোগ দিতে সক্ষম হয়েছে। তখন আমাদের 2009 সালে বিদ্যুৎ সুবিধাভোগী মানুষের সংখ্যা ছিল শতকরা হারে 30%, বর্তমানে যেখানে আপনার 100%। 462টি উপজেলা এবং 84,000 গ্রামে আমরা বিদ্যুৎ সংযোগে গ্রামগুলোকে আলোকিত করেছি। কেবলমাত্র যে অনগ্রিড এলাকা নয়, সকল দ্বীপাঞ্চল চরাঞ্চল সহ সর্বত্র মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হয়েছে। আমরা যদি বলি যে রাঙ্গাবালী উপজেলা, ভোলার চর মুজিব, চর কুকরিমুকরি, চর বোরহান, নোয়াখালী চর এলাহি, সন্দ্বীপের উড়ির চর, কুড়িগ্রাম, আপনার লক্ষ্মীপুর, জামালপুর ইত্যাদি অঞ্চলের জেলার চর দ্বীপাঞ্চলে প্রায় 1059টি গ্রামের 2.5 লক্ষ মানুষকে আমরা বিদ্যুৎ সংযোগ দিয়েছি। এই চরাঞ্চলের মানুষগুলোকে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য প্রায় 86টি ক্রসিং পয়েন্টে নদী পার হয়ে পদ্মা, মেঘনা, তিস্তা ইত্যাদির ভিতর দিয়ে আমরা গ্রাহকদেরকে সংযোগ দিয়েছি। 3,25,00,000 গ্রাহকের মধ্যে আবাসিক গ্রাহক প্রায় আপনার 90%, প্রায় 4 লক্ষের মতো সেচ পাম্প রয়েছে, 2,15,000 শিক্ষা প্রতিষ্ঠান, ক্ষুদ্র মাঝারি বড় ধরনের শিল্প সংযোগ, মৎস্য গবাদি হাঁস মুরগির খামার রয়েছে, স্বাস্থ্যকেন্দ্র, ম্যাটারনিটি ক্লিনিক ইত্যাদিতে আমরা দ্রুত সংযোগ দিয়েছি। আশ্রয়ন, ছিটমহল ইত্যাদিও আপনার বিদ্যুৎ সংযোগের সুবিধা এসেছে। এই দ্রুততম সময়ে বিদ্যুৎ সংযোগ দেওয়ার জন্য আমরা আলোর ফেরিওয়ালা হয়ে মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছি। স্পেশালি আপনার বিদ্যুৎ এবং জ্বালানি ক্ষেত্রে আপনাদের কি পরিকল্পনা আছে এরপরে? যেমন আমরা এমনি মোটা দাগে ধরে রেখেছি যে 2030 সালে আমাদের ক্লোজ টু 40,000 মেগাওয়াটের মতো লাগবে, আর 2040 সালে যখন আমাদের তখন 60,000 মেগাওয়াটের মতো বিদ্যুৎ লাগবে। সেটা কি আমরা তৈরি করার জন্য প্রস্তুত কিনা? আমরা ওইভাবে প্ল্যান করতেছি, কিন্তু এই এখন যেটা ধরেন
এখন যাতে 1 লক্ষ মেগাওয়াট দিয়ে যে কাজ হয়, যদি আমরা ভালো করে প্ল্যান করি সেটা 60,000 মেগাওয়াট দিয়ে করতে পারবো। এটা এনার্জি এফিসিয়েন্সি বলে, কনজারভেশন বলে। এগুলো দিয়ে আমরা শুধু আমরা অনুসরণ করব না, আমরা উদ্ভাবন করে কিভাবে কম সম্পদ দিয়ে বেশি করা যায় সেটা আমরা করব। যেমন আমাদের এনার্জি অ্যান্ড পাওয়ার রিসার্চ কাউন্সিল হয়েছে, তারা গবেষণায় গিয়েছে। আমাদের সাস্টেনেবল রিনিউয়েবল ডেভেলপমেন্ট অথরিটি হয়েছে, সেটা হয়েছে। বিভিন্নভাবে তারা দেখতেছে কম করে। যেমন আপনাকে মোটা দাগে বলি, আপনি যদি একটা কর্মযজ্ঞ চালাচ্ছেন, এটাকে যদি আপনি ভালোভাবে মনোযোগ দেন, তাহলে আপনার প্রয়োজন 1/3 কমায় ফেলতে পারবেন, বিদ্যুতের বা জ্বালানির প্রয়োজন। সেই জন্য আমরা এনার্জি এফিসিয়েন্সি, এনার্জি কনজারভেশন এগুলা সহ আমরা ধরতেছি 60,000 মেগাওয়াটের মতো। এখনও অলরেডি আমাদের মনে করেন 25,000 আছে, আরও 10,000 মেগাওয়াট অন স্ট্রিম আছে, 35,000 পর্যন্ত এখনই অলরেডি আমাদের অন স্ট্রিম আছে, যেগুলো বিভিন্ন পর্যায়ে পরিকল্পনাধীন আছে। সুতরাং এটা আমার মনে হয় না কোনো অসুবিধা। একই সাথে হয়তো গ্রিন এনার্জি অথবা গ্রিন এনভায়রনমেন্ট এবং ন্যাচারাল যে রিসোর্সগুলি আছে সেগুলির ম্যাক্সিমাম ইউটিলাইজেশনটা হয়তো আপনারা এনশিওর করে তারপরে এই পরিকল্পনা করছেন। একটা ম্যাসিভ কর্মযজ্ঞ আপনারা পরিচালনা করছেন এবং দেশের মানুষের জন্য কাজ করছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আজকে আমাদের সাথে এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। প্রিয় দর্শক, কেবল বিদ্যুৎ খাতের অর্জন নয়, বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে এমন অসংখ্য অর্জন রয়েছে যা আমাদের গৌরবান্বিত করে, নতুন করে এগিয়ে যাওয়ার সাহস যোগায়, নতুন স্বপ্ন দেখতে অনুপ্রেরণা দেয়। এমন আরও বিভিন্ন বিষয় নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হবার প্রতিশ্রুতি দিয়ে আজকে সমাপ্তি টানছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।